পুলিশ ফাইল। শরীরের যেমন ক্রেতা আছে ঠিক তেমনি বিক্রেতাও আছে। রক্তে যেমন বিষ ভরে নেওয়ার খিদে আছে ঠিক তেমনি বিষধর সাপও আছে। শরীরের প্রত্যেকটি অংশের কেনা বেচা চলে। এর যেমন বিক্রেতাও আছে ঠিক তেমনি ক্রেতাও আছে। অন্তরাত্মা কেঁপে উঠলেও বিষয়টা সর্বৈব সত্য। মানুষের মনুষ্যত্ব বিকিয়ে যায়, কিন্তু পাচার চক্র রমরমিয়ে বেড়ে যায়, যা আমাদের দেশে সর্বত্র ছড়িয়ে রয়েছে। আমাদের দেশে যে সমস্ত এলাকাগুলি দারিদ্র্য সীমার নিচে, পাচারকারীরা কিন্তু সেই এলাকাগুলিকেই বেছে নেয়। আর সেখানকার মানুষগুলোর সরলতা, তাদের দারিদ্রতার সুযোগ নিয়ে তাদেরকে পণ্য হিসাবে মোটা টাকার বিনিময়ে বেচে দেয় ভিন রাজ্যে। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো সুন্দরবন সংলগ্ন বাসন্তী থানার অন্তর্গত এক পরিবারের যন্ত্রণার কাহিনী। আচ্ছা, ঘটনার দিন আপনার স্ত্রী ও পিসি কোথায় ছিল? স্যার, সেদিন আমার বন্ধুর বাড়িতে দাওয়াত ছিল স্যার। আমি, আমার ফুফি, আমার দিদি গেছিলাম স্যার সেদিন। আচ্ছা, আপনার যে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল সেই বন্ধুর নাম কি? আব্বাস স্যার, আব্বাস উদ্দিন গাজী। আমরা একসঙ্গেই মাংসের দোকানে কাজ করতাম, আর সেখান থেকেই আলাপ। ভাই, তোর সাথে আমার কতদিনের সম্পর্ক বল? তুই আর আমি কত ভালো বন্ধু। তোর বিয়েতে আমি যেতে পারলাম না, বিশ্বাস কর, খুব খারাপ লেগেছে। সেটা ঠিক, প্রথম আমার খারাপ লেগেছিল, তারপর সব ঠিক হয়ে গেছে। তবে তোদেরকে আমি নিজের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াতে চাই। যদি নবদম্পতির পদগুলো আমার বাড়িতে পড়ে। কি রে বলো না ভাইজান, তুমি দাওয়াত দেবো আর আমি যাবো না? সে আমি যাবো গো, যাবো। আমি জানি তুই আসবি, না হলে ভালো বন্ধু খারাপ হয়ে যাবে না। শোন, তবে তোর পিসিকে নিয়ে আসিস। পিসি? পিসি কেন? আরে নতুন বউ আসবে, একা আসবে? হ্যাঁ, এটা কি ঠিক? হ্যাঁ, মেয়ে মানুষ থাকা দরকার। ঠিক করছিস, ঠিক করছিস। আমি যাবো, যাবো, ঠিকই যাবো। বলছি রেহানা, আমার এক বন্ধু আব্বাস বাড়িতে নেমন্তন্ন করেছে, যাবা গো? কিসের জন্য? ওই বিয়েতে তো আসতে পারে নাই, বললো বাড়িতে ডাইকে একটু দাওয়াত দেবে, যাবা গো? কেন যাবো না? সঙ্গে আবার ফুপুরেও নিয়ে যেতে বলেছে। ফুপু কেন? আরে আমরা তো জলপান করবো, তখন তুমি একলা হয়ে যাবা, দুজনে থাকলেই একটু গল্প গুজব করবা। বল, নতুন বিয়ে করেছিস, বউরে একা রাখবি, সঙ্গে কাউরে নিয়ে আয়। ঠিক আছে। খুব মজা হবে। আচ্ছা, তুমি যাও, একটু গোসল করে আসো, আমি কাজ টাজ গুছাইয়া যাইতেছি। ঠিক আছে, তুমি তাহলে কেটে নাও এগুলো। হ্যাঁ যাও। ঠিক আছে, আমি তাহলে গেলাম। হ্যাঁ যাও যাও যাও। হ্যাঁ গো, বলছি আমার রাতে ফিরবো তো? হ্যাঁ গো, অত চিন্তা করতেছো কেন? রুমটা খাবো, তারপরে ফিরে আসবো। আচ্ছা, আমি গিয়ে কি করবো বলতো? আরে তোদের ডেকেছে, আমাকে শুধু শুধু নিয়ে যাচ্ছে। তোদের তো জাতি হয়েছে, আমাদের সময় যাইলে তোর অসুবিধা কি শুনি? হ্যাঁ চলোই না, হ্যাঁ। থাকতে তো যাচ্ছি না, রাতের আগে ফিরে আসবো। হ্যাঁ। তুমি না? ঠিক আছে, চল, আমারও একটু ঘোরা হবে। চল, আনন্দ হবে কেন? ও আমার অনেক পুরনো বন্ধু, খুব ভালো। চল।
স্যার তালা দেওয়া আছে তো পালা গেল নাকি ফোন নাম্বার আছে? হ্যাঁ স্যার আছে আছে এগুলো তো 9 4 3 2 0 0 2 7 এই নাম্বার রিডিং করুন। সুইচ অফ করছি সুইচ অফ। ঠিক আছে, চলো চলো চলো। হ্যালো ম্যাম, পুলিশ কি বললো? থানা তো ডায়েরি নিয়েছে। না পরবিন কোথায় গেল বলতো? অনেক খোঁজাখুঁজি করতেছে ওরা, আমি তো অনেক জায়গায় করলাম, কোথাও পাইলাম না ওদের। সত্যি করে বলো তো, আমার মেয়ের কি হয়েছে? তুমি কি কিছু লুকোচ্ছ আমার কাছে? এ কি বলতেছেন আব্বু? লুকাবো কেনে? তাছাড়া পাবেন আমার পিসি, রেহানা আমার বউ, ওদের আমি লুকাতে পারি? তাহলে তাহলে আমার মেয়ে কোথায়? দেখো, তোমরা যদি ঠিকভাবে না বলো তাহলে আমি কিন্তু থানায় গিয়ে ডায়েরি করবো তোমাদের নামে। স্যার, আব্বাস মোল্লার ফোনটা দুপুর 2টো অবধি অন ছিল, তারপর থেকে এখন অবধি সুইচ অফ। লোকেশন কোথায় লোকেট করছো? লোকেশনটা এক্স্যাক্টলি স্যার ঝাড়খালি আর গদখালির মাঝামাঝি কোনো একটা এরিয়া হবে। স্যার, ঘটনাটা কিন্তু আমার অপহরণ কেস বলেই মনে হচ্ছে। তা নাহলে এখন অবধি কেন ফোনে সুইচ বন্ধ রাখবে? স্যার, এক কাজ করলে হয় না, আফতাবকে আপনি ফোনে জানতে চান ও কোন দোকানে কাজ করতো। এক্ষুনি আফতাবকে ফোন করো। ইয়েস স্যার। হ্যালো, হ্যাঁ আফতাব, হ্যাঁ আমি বাসন্তী থানার আইও বলছি। হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ, আব্বাস যে দোকানে কাজ করতো সেই দোকানে আমরা যেতে চাই, তুমি আমাদের নিয়ে যাবে। হ্যাঁ স্যার, নিয়ে যাবো স্যার। আপনি একটা কাজ করেন, ওই যে বড় রাস্তা আছে না, হ্যাঁ হ্যাঁ ওইখানে দাঁড়ান। ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার, আমাদের এখানে যেতে হবে, চলো। আসুন, গাড়িতে উঠুন। ইসমাইল, ইসমাইল। হ্যাঁ স্যার, বলুন স্যার। আপনার নাম ইসমাইল? হ্যাঁ স্যার। আপনার দোকানে আব্বাস কাজ করতো? হ্যাঁ স্যার, কাজ করতো, তবে গত দুদিন ধরে ও তো আর দোকানে কাজে আসছে না। ঠিক আছে, ও আসলে আমাদের ফোন করবেন, মনে থাকবে তো? কেন স্যার, কিছু হয়েছে? যেটা বলছি সেটা করবেন, মনে থাকে যেন। হ্যাঁ স্যার। চলুন। আপনার তোমার শ্বশুরবাড়ি কোথায়? স্যার ওই সন্দেশখালিতে। আপনার ওয়াইফের বাপের বাড়িতে কে কে আছে? ওই আব্বু, আমি আর একটা ছোট বোন আছে। আমরা ওনাদের সাথে কথা বলতে চাই, তুমি চলো আমাদের সঙ্গে। চলেন স্যার, এক্ষুনি চলেন। চলো।
বরুণবাবু ইয়েস স্যার। একটা কাজ করুন, আমাদের যত ইনফরমার আছে কাজে লাগিয়ে দিন। এক মিনিট স্যার। হ্যালো, বলুন স্যার। হ্যাঁ তুই কোথায়? জানিয়ে স্যার একটা ছোট্ট কাজে। শোন, একজন দুদিন ধরে বেপাত্তা, নাম আব্বাস মোল্লা, বারুইপুরে মাংসের দোকানে কাজ করে। ওর ছবি তোকে মেল করছি, তুই খুঁজে দেখ ওর ঠিকানাটা কোথায়। ওকে? চিন্তা করুন না স্যার, রাজেশকে যখন দায়িত্ব দিয়েছেন নিশ্চিন্তে থাকুন। ওকে ঠিক আছে, ছাড় ফোন। ঠিক আছে। বলে দিয়েছি স্যার, চলুন। আচ্ছা, আপনাদের কাউকে কি কোনো সন্দেহ হয়? না স্যার, আমি কাউকে সন্দেহ করতে পারছি না স্যার। আচ্ছা, আপনাদের মেয়ের বিয়ে ঠিক কতদিন আগে হয়েছিল? স্যার এই মাস চারেক আগে বিয়ে হয়েছিল। আর মেয়ে যে বিবাহিত জীবনে অসুখী ছিল এরকম কোনো খবর আপনাদের জানিয়েছিল? না স্যার, সেরকম তো কিছু জানি না, তাই তো বুঝতে পারছি না স্যার কাকে সন্দেহ করব। আচ্ছা, দুদিন আগে আপনাদের মেয়ে যে তার বন্ধুর বাড়িতে গেছিল আর সেখান থেকে যে ও নিখোঁজ হয়েছে, সেই ব্যাপারে কি ও কিছু জানিয়েছিল? হ্যাঁ স্যার, দুলাভাই বাবাকে ফোন করে জানিয়েছিল। হ্যাঁ স্যার, জানিয়েছিল। হ্যাঁ বাবা আফতাব, বলো। বাবা, আপনার ওখানে রেহান আর পারভিন গেছে? কই না তো। কেন, ওরা বাড়িতে নেই? না, মানে আমরা একজনের বাড়িতে দাওয়াত খেতে গেছিলাম, তারপর আমার একটু শরীর খারাপ হয়ে যায়, তারপরে ওদের কোথাও খুঁজে পাইতেছি না। সে কি, আমার তো ভীষণ চিন্তা হচ্ছে বাবা। না না, একদম চিন্তা করবেন না, সঙ্গে পারভিন আছে, ওরা হয়তো বাজারে গেছে, ঠিক চলে আসবে এখানে। আচ্ছা ঠিক আছে, তবে দেখো সেরকম কিছু হলে আমাকে কিন্তু খবর দিও, আমি যাব। না না, ঠিক আছে। বলছি রেহানা, আমার ঘরে সবার সাথে মানায় নিতে তোমার অসুবিধা হচ্ছে না তো? না না, একদম অসুবিধা হচ্ছে না। তুমি আমায় এত ভালোবাসো, আমার শাদি করে নিয়ে এসছো, আমার কোনো অসুবিধা হতে পারে? তোমার আমি সারা জীবন ধরে এইভাবে ভালোবাসতে চাই রেহানা। সব মেয়েরাই চায় তার স্বামী তাকে খুব ভালোবাসো, আর তুমি আমাকে এত ভালোবাসছো। আমার চেয়ে ভাগ্যবতী পৃথিবীতে আর কেউ হতে পারে? সত্যি রেহানা, তুমি আমার এত ভালোবাসো। ও রেহানা, এই করতেছো কি? দাও, তুমি সরো, তুমি সরো না। আমি পারবো। বেগুন কাটে নাকি? যাও যাও, বলছি আমি তুমি পারবো। যাও না, দেখো আমি দেখা দিচ্ছি, নতুন নতুন এসব হয় নেই। যাও যাও। এই দাও, বেগুনের প্রথমে এই মাথা কাটতে হয়, এই নাও। ঘেমে কি হচ্ছে দেখলে? উফ, দেখি। চারিদিকে লাগাই এনেছো তো সাফ সাবান? কিছু হবে না, ছাড়ো। এই নাও, দাও। আরে দাঁড়াও। আর ধোও না। আচ্ছা, কোনোদিন যদি আমি তোমার থেকে অনেক দূরে চলে যাই, তোমার কষ্ট হবে? রেহানা, তুমি হইলা আমার শরীরের একটা অঙ্গ, আর সেই অঙ্গ যদি আলাদা হয়ে যায় আমি কষ্ট পাবো না বলো? আমার ভালোবাসা এত জোর যে
তুমি আমার সাইডে কোথাও যাইতে পারবো না। আল্লাহর খেলা বোঝা না বড় ভার জানো, উনি যে কি চায় কে জানে। কিন্তু আমি তোমাকে ছেড়ে কেন যাব? তুমি আমাকে তোমার ঘরে এনেছো, বিবি সম্মান দিয়েছো, এত ভালোবাসছো, আমি তোমাকে ছেড়ে যেতে পারি বলো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর এত সুখ ছেড়ে চলে গেলে তো আমি মরেও শান্তি পাবো না। সত্যি তোমার যত দেখতেছি তত অবাক হয়ে যাইতেছে। এত ভারী ভারী কথা তুমি করতে শিখলে? সত্যি তোমার কাছে অনেক কিছু শেখার আছে। কি শেখা আছে শুনি? এই যে মরদের কিভাবে শক্ত বাঁধনে বাঁধতে হয়, আর এমন বাঁধনে আমায় বাঁধছো, সেই বাঁধন কেউ ভাঙতে পারবে না, কেউ না। আমার মধ্যে যতটুকু ভালোবাসা আছে তার সবটুকু দিয়ে আমি শুধু তোমাকে ভালোবেসেছি, শুধু তোমাকে। তোমার থেকে আমাকে পৃথিবীতে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। রেহানা, তুমি সবার থেকে আলাদা, আর সেই জন্যই আমি তোমার এত ভালোবাসি। কি রে বাপ, তুই এখনো ঘুমাসনি? না আব্বু, ঘুম আসতেছে না। হ্যাঁ বুঝতে পারতেছি তো তোর মনের মধ্যে এখন কি চলতেছে। আব্বু তুমি তো জানো আমি ওদের কত ভালোবাসি, কিন্তু সবাই আমার ভুল বুঝতেছে, ভাবলে আমি মনে কিছু করেছি। চিন্তা করিস না বাপ, তুই আল্লাহর উপর ভরসা রাখ, দেখি সব ঠিক হয়ে যাবে। চল চল বাপ, চল এখন শুবি, চল বাপ, চল উঠ বাবা, উঠ রে বাপ। দাদা দেখুন তো একবার রেখেছিলেন কিনা। হ্যাঁ জানি তো। আব্বাস এখন তো এখানে ছিল, ওই যে ছেলে দোকানটা আছে ওইখানে তার আড্ডা। গণেশদা কোথায়? নিয়ে যান তো। কিরে বাবু শোনা, কজনের পর আছে? 3-4 জন আছে দাদা। তাহলে আমি বরং ঘুরে আসি। ঠিক আছে। হ্যাঁ বল রাজেশ। গুলিটা লেগেছে স্যার। কোথায় লেগেছে? সেলুন দোকানে। আরে হেয়ালি রেখে আসল কথাটা বল। স্যার মালটা ফ্রেশ হচ্ছে সেলুন দোকানে এসে। তুই এক কাজ কর, তুই ওকে আটকা, আমরা থানা হয়ে আসছি, বুঝেছিস? আজকে ওকে ভালো করে দাড়ি কামিয়েই ছাড়বো। ঠিক আছে স্যার। কি বললো রাজেশ? রাজেশ বলল আব্বাস সেলুনে দাড়ি কাটছে। রাজেশকে আটকাতে বলেছি। ঠিক আছে, থানায় চলুন, আমরা সিভিলে যাব। আর কজন বাকি আছে রে? এই তো আব্বাসদা কাটছি, আব্বাসদার পরে রাজেশদার ধরবো, তারপর আপনার। দরাদরি করতে হবে না, আমরাই ধরি, আমরা আব্বাসকে ধরি। তুই ততক্ষণ ভালো করে রাজেশের দাড়িটা বানিয়ে দে। তাহলে চল, তোর দাড়ি কাটা হয়ে গেছে, চল আমাদের সঙ্গে, ভালো করে ফেসিয়াল টেসিয়াল ম্যাসেজ ট্যাসেজ করে পাঠিয়ে দেবো, চল।
চল না বাসন্তী থানার পুলিশের ম্যারাথন জেরার পর তদন্তের দরজায় কড়া নাড়ে। আব্বাস ধরা পড়ার পর কেন পারভিন আর রেহেনা নিরুদ্দেশ হয়েছিল সেটা জানতে চেষ্টা করে পুলিশ। ঠিক কি ঘটেছিল সেদিন? আব্বাস কেনই বা নিমন্ত্রণ করেছিল? সত্যি কি আব্বাস আফতাবের পরিবারকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিল? সেই সূত্রটাই পুলিশের কাছে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। আফতাব, তোর বিবি কিন্তু না খুব মিষ্টি। এই রে, খাওয়া হয়ে গেল কিন্তু পরিচয় করানো হলো না। ইনি হলো দেবিকা ভাবি, এ হলো নজরুল, আর এ হলো সালাউদ্দিন, আর ইনি হলো আমার প্রিয় বন্ধু আফতাব, তার পিসি পারভিন আর বিবি রেহানা। কেমন? এ নাও, এবার একটু ঠান্ডা খাও। ধরো, খাও। চলো, নোটে শাকটি মুড়লো। হাতে দুটো ফার্স্ট হ্যান্ড প্রোডাক্ট। পার্সেল করতে পারলেই মালামাল হয়ে যাব। বলো মাসি। কাজ তো শেষ। তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। কোথায় আছো তুমি? আব্বাসের ঘরে, কিন্তু মাল দুটো তো বিন্দাস ঘুমোচ্ছে, নিয়ে যাব কি করে? আরে মাসি, কেন টেনশন করছো বলো তো? তোমার কাজ মুরগি ধরা, আর আমার কাজ সেই মুরগিটাকে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করা। সো টেনশনটা আমার। কিভাবে মার্কেটে সেল করবো সেটা তো আমি বুঝবো। শোনো, তুমি টেনশন নিও না। আমার দুটো মহিলা তোমার দরজা ধাক্কাবে। আমাকে শুধু 30 মিনিট সময় দাও, তারপর বাকিটা তো আমার খেলা। ঠিক আছে? আরে পাঠা তাড়াতাড়ি। আমি মিরাজের লোক। আমি দেবিকা ঘোষ। নীল, দুটো প্রোডাক্ট সামনে সামলান। ধর, চল। আরে ভাই, একটু তাড়াতাড়ি চালাও না। চালাচ্ছি তো। দেখছো তো দুজন পেশেন্ট আছে, হসপিটালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি চালাও। মাসি, সত্যি তুমি পশ্চিমবাংলায় আছো বলেই আমাদের বিজনেসটা চলছে। তুমি যদি না থাকতে মাসি, অন্য রাজ্যের লোকেরা খেতে পেত না। সেটা আমি জানি। এখনো পর্যন্ত 1000 মাল সাপ্লাই দিয়েছি। আরে জানি মাসি, জানি।
আরে তাই জন্যই তো কাদের মিয়া তোমার এত রেসপেক্ট করে। টাকা এনেছিস? আরে মাসি, টেন্ডার কোড বুক করেছি খালি হাতে। এই নাও, এই 50,000 রাখো। মাল দুটো দেখেছিস? শেডের তলায় কেমন আরাম করছে। বাসন্তীর কদম ফুল। আমি জানি কাদের মিয়া 50,000 পাঠায়নি। আরে মাসি সত্যি বলছি, 50,000ই পাঠিয়েছে। ঠিক আছে, পরীক্ষা হয়ে যা। আরে 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 মাসি, আরে ধমক দিচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও, এনো এনো এনো, এই নাও 70, ধরো, ঠিক আছে? এই লাইনটা না আমার পুরো গুলে খাওয়া রে। তোদের মতো লোকেদের না আমি হাড়ে হাড়ে চিনি। মাল নে আর ফোট। ঠিক আছে ঠিক আছে, চলো আসি। ওদের দলের মুখী রানী ওই দেবিকা বোস। গ্রামের যত ছায়াযুদ্ধ ওই চালিয়ে যায়। ঠিক ব্যাপারটা বুঝলাম না। দেবিকা বোসের নেটওয়ার্ক ভীষণ স্ট্রং। আমি শুনেছি বাইরের রাজ্যে ওর খুব ভালো ভালো নেটওয়ার্ক। অনেক মেয়েকেও মোটা টাকার লোভ দেখিয়ে বাইরের রাজ্যে কাজে নিয়ে চলে যায়। তুই দেবিকার খবর লাগা রাজেশ। সে খবর আমরা পেয়ে গেছি। শুনেছি আব্বাসটা ছিপে মাছ গাঁথে, তারপরে মনিকা মাঠে নামে। পুরো মাঠ জুড়ে ও একাই খেলে বেড়ায়। দেবিকাকে আমার চাই। ওকে ধরতে পারলেই আমি নিশ্চিত রেহেনা পরবিন অব্দি পৌঁছে যাব। হ্যাঁ বাবলু বল। কি স্টেশনে আসতে পারে? স্যার, আমার অ্যাসিস্ট্যান্ট বললো দেবিকা বোস কালকে ক্যানিং স্টেশনে 2 মেয়েকে তুলতে আসছে। একবার হাতে পাই, তারপর শরীর থেকে সব চামড়া গুনে গুনে ছাড়িয়ে নেব। স্যার, দেবিকা বোস কাল আসছে ক্যানিং স্টেশনে। ভেরি গুড জব, কাল তুলে নেবো। চলো। এই সালামিরা, পুলিশ কোথাতে গেল রে? শোন, আমার যদি কিছু হয়েছে না, তোর গোষ্ঠীর শালা আমি কেদাই আগুন লাগিয়ে দেবো, বুঝেছিস? এত দম, আগুন ধরিয়ে দেবেন? হ্যাঁ, ওনাকে নিয়ে চলুন। ধরুন। চলুন চলুন, ধরছেন কেন? চলুন চলুন। স্যার ফোন করবেন বলেছিলেন? হ্যাঁ, আপনি আফতাবকে একটা ফোন করুন তো। ইয়েস স্যার। ওকে থানায় আসতে বলবেন। হ্যালো, হ্যাঁ আমি বাসন্তী থানার আইও বলছি। হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ আমরা পুরো টিমটাকে ধরে ফেলেছি। আপনি এক কাজ করুন, ইমিডিয়েট থানায় চলে আসুন। কি বলেন? হ্যাঁ এক্ষুনি আসতেছি, এক্ষুনি। চলুন স্যার। আবু, আমি তাড়াতাড়ি আসো। থানা থেকে ফোন করছিল। হ্যাঁ, পুলিশ কি বললো? ওই শয়তানগুলো ধরা পড়ছে। কি হয়েছে বাপ? ওই শয়তানগুলো ধরা পড়ছে, থানা থেকে ফোন করছে। হ্যাঁ, আবার ফিরে হবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি যা বাপ। সবই আল্লাহ। পুলিশ দেবিকা বোসকে অ্যারেস্ট করে। আর তারপর তাদের তদন্তে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সেটা জানতে পারে যে রেহেনা আর পারভিনকে সেদিন অর্থাৎ নিমন্ত্রণের দিন নামমাত্র ডাকা হয়েছিল। আসলে সেটা ছিল একটি পরিকল্পনা মাফিক। তারপর তাদের দুজনকে বেশ মোটা টাকার বিনিময়ে বেচে দেওয়া হয় পুনের একটি পতিতাপল্লীতে।
ঘোষ মুখ খুলেছে স্যার। এ আর নতুন কথা কি? তা কি বলছে সে? সে বলেছে মেয়ে দুটোকে নাকি সে পুনেতে বেঁচে দিয়েছে। বেঁচে দিয়েছে? ইয়েস স্যার। পুনের এরিয়া কিছু বলেছে? না স্যার, সেরকম কিছু বলেনি। তবে স্যার আমাদের মনে হয় ইমিডিয়েট পুনের পুলিশের সাথে যোগাযোগ করা দরকার। আর স্যার পুনের সমস্ত থানায় মেয়ে দুটোর ছবি মেল করে দেবো স্যার। পুনের সমস্ত থানাতে মেয়ে দুটোর ছবি মেল করে দিতে পারো। ওকে স্যার। ভালো পয়সা আছে আরে মাসি, তখন আটকে গেলি, হ্যাঁ বাইরে পুলিশের রেড করেছে, তুমি এদেরকে এখন নিয়ে বার করেছো? শিগগিরই ভেতরে নিয়ে যাও, সব ভেতরে নিয়ে যাও। এই চলো 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 চলো, সব ভেতরে চলো। ওঠো 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 ওঠো, ভয় নেই। কি হচ্ছে বলো বলো, কি হচ্ছে? মানে দাঁড়াও দাঁড়াও, তোমার নাম কি বলো, নাম কি বলো? তোমাদের বাড়ি কোথায়? পশ্চিমবঙ্গ। পশ্চিমা কোন থানা? বাসন্তী থানা। এক মিনিট, কাঁদবে না, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ হ্যালো শ্রীবাস্তব। আচ্ছা শোনো, আমি দত্ত বলছি। পশ্চিমবঙ্গে বাসন্তী থানার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে SMS করে দাও তো। হ্যাঁ হ্যাঁ, ইমিডিয়েটলি। ওকে, দাঁড়াও। একদম কেঁদো না, দাঁড়াও, আমি এসে গেছি, কোনো চিন্তা। এই এক মিনিট, SMS পাঠিয়ে দিয়েছে। এতদিন হয়ে গেল অথচ রেহেনার বাড়ির লোক মুখ খুলতেই চাইছে না। স্যার এক মিনিট। হ্যালো হ্যালো, আমি পুনে থেকে ফরাসখানা সাব ইন্সপেক্টর মিস্টার দত্ত বলছি। হ্যাঁ বলুন। এখানে রেহেনা বেগম আর পারভিন খাতুন নামে দুজনকে আমরা রেস্কিউ করেছি। ওরা ট্রাফিকিংয়ের শিকার হয়েছিল। থ্যাঙ্কস এ লট। আমরা ওদের রিমান্ডে নিতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা জাস্ট একটা রুটিন এনকোয়ারি করে আমরা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে স্যার। গুড নিউজ, পারভিন আর রেহেনাকে পাওয়া গেছে। পাওয়া গেছে? হ্যাঁ, পুনা পুলিশ ওদের পেয়েছে। শোনো, আমার সাথে কথা হয়ে গেছে, তোমরা আজকে রাতে আজাদি এক্সপ্রেসে বাড়ি ফিরে যাবে, ঠিক আছে? আমি সব কথা বলে নিয়েছি। আপনাকে ছোট করতে চাই না স্যার। ঠিক আছে ঠিক আছে। আপনি না এলে আমরা আজকে না না, ইটস মাই ডিউটি। চলো চলো, গাড়ি ধরে চলো। তুমি চলো, আমি পৌঁছে দিচ্ছি। অত্যাচার করেছে আমাদের উপর। আচ্ছা, তোমরা ওঠো, আমি পৌঁছে দিচ্ছি। চলো স্টেশনে পৌঁছো। ওঠো ওঠো, চলো। আমাদের সব কিছু বলে তদন্তে সাহায্য করুন। জানি আপনাদের উপর অনেক ঝড় বয়ে গেছে, কিন্তু তবু আমাদের একটু সাহায্য করুন। ওই তো কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর আমাদের মাথা তো ঝিমঝিম করছিল। আমরা বুঝতে পারছিলাম না স্যার এরকম কেন হচ্ছে। তারপর তো কিছু জানি না স্যার। যখন ঘুম ভাঙলো দেখলাম আমরা একটা ঘরে। এটা কোথায় আমরা? বিদেশে। মানে রেহেনা ডার্লিং, এটা পুনে। এখানে কেন? কতর বেচতে। আরে তোমরা তো বিক্রির মাল। কি বলছো তুমি? কিছু বলিনি, পাক্কা কথা। তোমরা এখন থেকে এখানেই থাকবে, পুনের বাবুদের মদের সাথে চাট হবে। তুমি তো আমার মনদের বন্ধু। বন্ধু হাসালে,
ব্যবসা বাড়াতে গেলে আমার বন্ধুত্ব করতে হয়। এখন একামি না করে তাতে জামা চেঞ্জ করো, লোক আসবে, তৈরি হতে হবে। अब्बास भाई बुझले दिल्ली का लड्डू, आगरा का लड्डू, बनारस का लड्डू सब लड्डू चेके देखेছি কিন্তু এই কলকাতার রসগোল্লা চেকে দেখিনি। ভাবছি এটা চেকে নেব। হ্যাঁ এই দেখ না কেমন লাগে। ও তাহলে হয়ে যাক। লাখ টাকা নিয়েছি কাস্টমারের থেকে, এক্ষুনি রেডি হয়ে যাবে। তোদের আনতে না আমার অনেক টাকা খরচা হয়েছে। কখনো এই হোটেল, কখনো ওই হোটেল, বারে আমাদের দিয়ে নোংরা নোংরা কাজ করানো হতো। আমরা বুঝতেই পারছিলাম না আমরা এখান থেকে কিভাবে মুক্তি পাবো। সেদিন আমাদের ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হচ্ছিল স্যার। হিউম্যান ট্রাফিকিং আমাদের দেশে মারণ ব্যাধিতে পরিণত হয়েছে। বহু মানুষের শিকার হয়েছে, বিশেষ করে গ্রামাঞ্চলের মহিলারা। আমি একটা কথা বলেই আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, বিপদ কিন্তু বলে কয়ে আসে না। বিপদ একটি সংকেত দেয়, সেটা বুঝেই তার মোকাবিলা করতে হবে। কোনো মানুষের মিষ্টি কথার প্রলোভনের ফাঁদে পা দিয়ে আপনার নিজের জীবনটাকে নষ্ট করে দেবেন না, কারণ অতিরিক্ত টাকার লোভ দেখিয়ে ভিন রাজ্যে নিয়ে যাওয়াটাই হলো ট্রাফিকারদের কাজ। তাই দরকারে খোঁজ নিন, তারপর ছেলে মেয়েদের পাঠান, আর তাকেই বন্ধু বানান যে আপনার সব থেকে বেশি বিশ্বস্ত। যাকে তাকে বন্ধু বানিয়ে নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করে দেবেন না। আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, পুলিশ ফাইলসে ঘটনা চিত্রায়নের জন্য বা অভিনয়ের জন্য কোনো টাকা পয়সা লাগে না। আর কোনো ব্যক্তি যদি পুলিশ ফাইলসের নাম করে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে থাকে, তাহলে জেনে রাখবেন সে কিন্তু প্রতারক। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।